আমাকে বললো একদিন আপনাকে এখানে আসতে হবে কাশিবাজারে, কালিয়াচক 2। কারণ নবদিন বললেন ঠিক আছে, আর যে কমরেটাকে আসলে জড়ো হবে বেরোবে। সন্ধ্যেবেলা এত রাত্রে এত জনসভা হবে এবং আপনারা সবাই কাজকর্ম ফেলে এখানে জড়ো হবেন আমি ভাবতে পারিনি। আপনার সবাইকে আসলে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে লাল ঝান্ডা এরকম সভা সমাবেশ মিছিল মিটিং করছে। এখন ভোট নেই, ভোট হলে তো এখন বিজেপি তৃণমূল বিরিয়ানি প্যাকেট নিয়ে হাজির হয়ে যেত। আপনাদের ভোটের প্রয়োজন হয় তখন আপনাদের প্রয়োজনে ওরা নেই। যখন গঙ্গা ভাগনে মানুষের ঘর ভাঙছে, কি অসহায় মানুষ নিজের ঘর তাড়াতাড়ি ভেঙে ফেলছে, নাহলে সব হয়ে যাবে, ছেড়ে দিয়ে চলে আসছে গ্রাম, রাস্তার ধারে হাইওয়েতে। গঙ্গা হচ্ছে জাতীয় নদী, বিজেপি হচ্ছে জাতির নামে রাজনীতি করে, সব ব্যাপারে জাতীয় বলে না, জাতীয় সুরক্ষা, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, সব ব্যাপারে নেশন। আর মোদি আসার পরে দুনিয়ার যা কিছু সেচের ব্যাপারে, ইরিগেশনের ব্যাপারে, নদীর ব্যাপারে যা টাকা পয়সা ছিল, ওয়াটার রিসোর্সেস, জল সম্পদ, সব দপ্তরকে এক জায়গায় করে নিয়ে বললো নমামি গঙ্গে। মনে আছে প্রথমবার যখন ভোটে দাঁড়িয়েছিল তখন বেনারসে গিয়ে বলেছিল গঙ্গা मैया हमें बुलाई है इसलिए हम आए हैं गुजरात से गंगा किनारे बनारस में। আর তারপরে 22,000 কোটি টাকা নমামি গঙ্গের নাম করে বিজেপি লুট করেছে, চুরি করেছে। আর গঙ্গার যা সমস্যা ছিল, দূষণ বলুন, নাব্যতা কম বলুন, নদী ভাঙন বলুন, সেই একই হয়েছে। এখানে দেখলাম পঞ্চায়েতে চুরির কথা বলেছেন, কাটমানির কথা বলেছেন, চোখের সামনে দেখা যায়। দক্ষিণবঙ্গে যখন আমফান ঝড় হলো, যাদের ঘর উড়ে গেল তাদের ছাদ দরকার, তৃণমূলের যাদের 3তলা 4তলা বাড়ির মালিক আছে তারা সব টাকা নিয়ে সামাল করে দিল। ওটা চোখের সামনে দেখা যায়। এই গঙ্গা ভাঙনও শুনলাম আমাদের কমরেডে যখন লড়ছে, ছাত্র যুবরা যখন ক্যাম্প বানিয়ে খিচুড়ি খাওয়াচ্ছে আপনাদের কাছ থেকে চাঁদা নিয়ে, যখন ব্লক অফিসে গিয়ে ডেপুটেশন দেওয়া হচ্ছে বামফ্রন্টের তরফ থেকে যে ত্রিপল দিতে হবে, ওদের ঘরে ছাদ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, তখনও সেই ত্রিপল মারার ধান্দা করছে তৃণমূল কংগ্রেস। তাহলে এখানে ত্রিপল চুরি করুক, তাহলে চাল চুরি করুক, আর দিল্লিতে বসে নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি, RSS গোটা দেশের সম্পদ লুট করুক, ওদের মধ্যে কোনো তফাৎ নেই। চোর চোর, শীত কেটে চুরি করে একরকম, ডাকাতি করে আর এক রকম, তাই তো? চোরকে তো চোর বলি। আর লাল ঝান্ডার সঙ্গে মানুষ এই জন্যই আছে, লাল ঝান্ডা চোরকে চোর বলতে ভয় পায় না, সাম্প্রদায়িক বলতে ভয় পায় না, দাঙ্গাবাজকে দাঙ্গাবাজ বলতে ভয় পায় না। এই বছরটা আপনাদের মনে আছে, শ্রমিকরা হরতাল ডেকেছিল 8ই জানুয়ারি। আমার মালদা আসতে হয়েছিল, কারণ সুজাপুরে মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে হেলিপ্যাডে দাঁড়িয়ে বললেন দক্ষিণবঙ্গে যে ওখানে সবাই গাড়ি ভেঙে দিয়েছে, গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। বলেননি মালদার লোকদের সম্পর্কে? প্রেস কনফারেন্স করে আমাকে বলবো, সঙ্গে সঙ্গে ভিডিও নিয়ে এলাম। যেরকম উত্তরপ্রদেশে যোগীর পুলিশ গাড়ি ভেঙে সেখানকার মানুষের উপরে যারা আন্দোলন সংগ্রাম করছিল নাগরিকতা সংশোধনী আইনের বিরুদ্ধে, NPR এর বিরুদ্ধে, NRC এর বিরুদ্ধে, তাদের নামে মিথ্যা মামলা করেছিল। মমতা ব্যানার্জি ওই রকম তার পুলিশকে দিয়ে গাড়ি ভেঙে আর মালদার মানুষের নামে দোষ চাপাচ্ছিলেন আর মিথ্যা মামলা করছিলেন। ওই মিথ্যা মামলা থেকে এখন হাতরাস কাণ্ডে দেখছেন না? উত্তরপ্রদেশের হাতরাসে দলিত মেয়ে, তপশিলি জাতীয় মেয়ে, 18 বছরের টিনেজার মেয়ে, তাকে ধর্ষণ করলো, তার শির দ্বারা গুড়িয়ে দিল, তার জিভ কেটে নিল,
মেরে ফেললো তাকে। আর যে খবরের কাগজ টেলিভিশন চ্যানেল আপনারা দেখেন, পয়সা দিয়ে কেনেন, কেবল টিভিতে টাকা দেন তবে টিভির খবর হয়। 15 দিন ধরে এদেশের কোন খবরের কাগজ, সংবাদপত্র, হিন্দি হোক, বাংলা হোক, উর্দু হোক, ইংরেজি হোক, ছাপলো নয় খবর। কারণ অমিত শাহ মোদী ভয়। যেরকম আমাদের রাজ্যে এই যে আপনারা লড়াই করছেন, সে ত্রাণের জন্যই হোক, পঞ্চায়েতের দুর্নীতির জন্যই হোক, 100 দিনের কাজের দাবিতেই হোক, মানরেগার কাজের কথাই হোক, মানুষের ঐক্যের জন্যই হোক, ওই খবরের কাগজ, ওই টেলিভিশন চ্যানেলগুলো মানুষের কথা বলে না। এখানে মমতা ব্যানার্জি চিট ফান্ডের টাকা নিয়ে ওই সমস্ত সাংবাদিক, সম্পাদক, খবরের কাগজ, টেলিভিশনের মালিকদের মুখের মধ্যে টাকা গুঁজে দিয়েছিলেন। আর দিল্লিতে যারা বিজেপি সরকার, তারা চিটিংবাজি করে সেই টাকা নিয়ে বড় বড় প্রেসকে, কর্পোরেট প্রেসকে কিনে নিচ্ছে, যাতে মানুষের খবর তারা না দিতে হয়, না দেয়। তাতে কি মানুষকে লিখতে পারে? ওই মেয়েটার জিভ কেটেছে, আমার আপনার জিভ কেটেছে। ওই মেয়েটার শির দ্বারা ভেঙেছে, এখন আমাদের দেশের মানুষের শির দ্বারা ভাঙতে পারেনি। আর এখনো মমতা ব্যানার্জির কাছে সবাইকে শির দ্বারা জমা দেয়নি। এই জন্য যতক্ষণ আমাদের মুখে জীব আছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমরা করব। শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কাজের জন্য, বাসস্থানের জন্য দাবি আমাদের করতেই হবে। মার্শাল ল, মিলিটারি শাসন হয়েছিল পাকিস্তান, তখন কমিউনিস্ট কবি ফয়েজ আহমদ ফয়েজ, এখন দেখবেন ফয়েজের কবিতা বললে আমাদের দেশের দেশদ্রোহী বলে। যখন লড়াই হচ্ছিল, যখন আইআইটি কানপুরের ছাত্ররা কবিতার গান গেয়েছিল, লাজি ভাইকে আমি দেখেঙ্গে বলে, এরা সব দেশদ্রোহী, পাকিস্তানের কবি বলছে না? ফয়েজ আহমদ ফয়েজ পাকিস্তানের মিলিটারি শাসনের বিরুদ্ধে বলেছিলেন, যখন কথা বলতে দিচ্ছিল না, बोल के लफ्ज आजाद है तेरे, लफ्ज मन पहुंच, जिस्म जुबा अब भी तेरी है, जिस्म মানে শরীর, जुबा মানে কি, এখনো তোমার ঠোঁট স্বাধীন আছে, সেলাই করে দেওয়া হয়নি, এখনো তোমার জিভ তোমারই আছে, এখনো তোমার শরীর তোমারই আছে। এই জন্য তোমাকে বলতেই হবে। আজকে লাল ঝান্ডা গোটা দেশের 130 কোটি মানুষকে সেই কথাই বলছে। যখন মোদী আর অমিত শাহ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে নিচ্ছেন, আমাদের সম্পদ লুট করছেন, আমাদের খনি বেচে দিচ্ছেন, আমাদের রেল লাইন তুলে দিচ্ছেন, আমাদের রেলটাকে প্রাইভেটাইজ করে দিচ্ছেন, আমাদের ডিফেন্সের যে কারখানা, যেখানে আমাদের সেনাবাহিনীর রসদ তৈরি হয়, সরঞ্জাম তৈরি হয়, সেটাকে যখন এফডিআই করে বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দিচ্ছেন, যখন রাফেল বিমান দুর্নীতি করছেন, যখন এখানে পিএম কেয়ারস এর নাম করে মোদী আর অমিত শাহ লাখ লাখ কোটি টাকা জড়ো করছেন, কিন্তু মানুষ হাসপাতালে বেড পাচ্ছে না, টেস্ট পাচ্ছে না, গরিব মানুষ মাস্ক পাচ্ছে না, স্যানিটাইজার পাচ্ছে না, তখন দাঁড়িয়ে এই দাবি কে করবে? মানুষের কথা কে বলবে? সেই কথাটাই বামপন্থীরা আজকে বলছে বলে, এটা আজকে নতুন না। আবার আমি বলবো, এই বছরের গোড়া যখন গত বছর ডিসেম্বরে পার্লামেন্টে কি বলল দিলীপ ঘোষ, বাংলার 2 কোটি মানুষকে তাড়িয়ে দেবে বলেনি? রাস্তায় আমরা নেমেছিলাম, যখন অমিত শাহ কলকাতায়, যখন নরেন্দ্র মোদী কলকাতায়, বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে, আপনি তো ছাত্র যুবরা বলেছিল গো ব্যাক মোদী, গো ব্যাক। আর মমতা ব্যানার্জি তখন চুপি চুপি রাজভবনে গিয়ে মোদীর সঙ্গে আলোচনা করতে বসে গিয়েছিলেন, আলাপ করতে বসে গিয়েছিলেন। যারা মনে করেছিল মোদীকে আটকাবে মমতা আর মমতাকে আটকাবে মোদী, তারা বুঝতে পারলো আসলে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ঝগড়া নেই, ওটা একই সাং পরিবারের সদস্য। পরিবারে যেমন মাঝে মাঝে একটি খুনসুটি হয় না, স্বামী স্ত্রীর মধ্যে হয়, তাই তো? হ্যাঁ, ভাই ভাইয়ের মধ্যে হয়, বনে বনে কম হয়, সৎ বনে হয়। আবার একজন লোকের 2টো সংসার হলে বেশি ঝামেলা হয়। সেরকম আরএসএস এর 2টো সংসার, একটা বিজেপি, একটা তৃণমূল, সুতরাং 2টো সংসার
একটু গন্ডগোল তো লাগবে। যদি বিশ্বাস না হয় মুকুল রায় কে ছিল এখানে? এখন যেমন শুভেন্দু এসে কেনা বেচা করে পঞ্চায়েত সমিতি নিলাম করছে না? হ্যাঁ, এত কোটি দিলে জেলা পরিষদ, এত কোটি দিলে পঞ্চায়েত সমিতি, এত লক্ষ দিলে গ্রাম পঞ্চায়েত। এরকম আগে মুকুল রায় উন্নয়নের জোয়ারের নামে ঝান্ডা ধরাচ্ছিল না? এই দল থেকে ওই দল করেনি, তাই তো? এখন কোথায় আছে মুকুল রায়? কোথায় আছে? বিজেপি। তো তৃণমূলটা তৈরি করেছিল মমতা আর মুকুল রায়, চলে গেল বিজেপিতে। এই যে অর্জুন সিং, কাকিনাড়া এত দাঙ্গা হাঙ্গামা হলো, কোন খুনি হচ্ছে, কার ঘরে মানুষ হচ্ছিল? কে দুধ করা খাইয়ে সাপটাকে বড় করেছিল? তৃণমূল। এখন বিজেপির হাতে আছে। আপনাদের শুভেন্দু এই মালদা মুর্শিদাবাদে যে খুনোখুনি রাজনীতি নিয়ে এসছে, একের বাচ্চা রাজনীতি নিয়ে এসছে, দেরি নেই। চিট ফান্ডের টাকায় যে ইডি ডেকেছিল, সিবিআই ডেকেছিল, এক পা বিজেপির নৌকায় আছে, এক পা তৃণমূলের নৌকায় আছে। এখন বদলি করে দেখছে কখন যাবে। সুতরাং যারা তৃণমূলে গিয়েছিল মনে করেছিল পিঠ বাঁচাবো, ওই মানিশ শুক্লা বিজেপি গিয়েছিল তৃণমূল থেকে পিঠ বাঁচাতে, যারা এই দল থেকে ওই দলে যাচ্ছে কেউ কাউকে রক্ষা করবে না। আসলে চিট ফান্ডের টাকা লুট করেছে, গরিব মানুষের টাকা। রোজ ভ্যালির নামে করেনি, আলকেমিস্টের নামে করেনি, সরদার নামে করেনি। এই বিজেপির নেতারা বলেছিল ভাগ মুকুল ভাগ, তাই তো? সেইদিন আমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বলেছিলাম ভাগ মানে ভাগ মিল্খা ভাগ বলে যেরকম দৌড় হয়, সেরকম বাংলায় ভাগ মানে হচ্ছে হিস্সা নেওয়া, অংশীদারি নেওয়া। তার মানে বলেছিল মুকুল, তুমি কালীঘাটে পিসি ভাইপোকে ভাগ দিয়েছে চিট ফান্ডের টাকা, কিন্তু অমিত শাহ মোদীর ভাগ কোথায় গেল? উদার भी ভাইস্তা দিয়া, এই জন্য চিট ফান্ডে গরিব মানুষের টাকা ফেরত হলো না। যারা জেলে থাকার কথা ছিল তৃণমূলের নেতারা, জেলে আছে কেউ? সব জামিনে বেরিয়ে চলে এসছে। আইনের শাসন চলছে। তাহলে যারা বলেছিল গত লোকসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জি তামাশা করতে বলেছিলেন না, ওই রাজীব কুমারকে ধরতে আসছে, আর বিজেপির দালালরা বলেছিল দেখ না পিসিকে না ভাই ভাইকে তো ধরবে, ধরেছে। এই বালি খাদান, কয়লা খনি, কয়লা পাচার, গরু পাচার, যত রকমের অন্যায় কাজকর্ম হচ্ছে, বিজেপি আর তৃণমূলের মধ্যে হিস্সা হয়ে যাচ্ছে না, ভাগ হয়ে যাচ্ছে না? অন্যায়ের বিরুদ্ধে লড়বে? কেন লড়বে? ওরা একটা হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে লাল ঝান্ডাকে উৎখাত করার জন্য। এই জন্য পরিবর্তনের নামে সবাই মিলে একসঙ্গে হয়েছিল। কারণ বিজেপি আরএসএস মনে করেছিল বাংলার মাটি শক্ত ঘাঁটি, এখানে দাঙ্গাবাজদের স্থান নেই, এখানে হিন্দু মুসলমান, এখানে হরিজন ব্রাহ্মণ দলিত আদিবাসী তপশিল বানাবে লড়ানো যাবে না। তাহলে কি করতে হবে? যদি মাটি সমান থাকে সেখানে কমল ফুল ফোটে না। তার জন্য কি হচ্ছে? আইপিএল খেলা দেখছে, দেখছে ভালো, দেখুক, কিন্তু এখন সবই ঘটা পায়, শুধু বিজেপি তৃণমূলের মধ্যে হয় না, আইপিএলও ঘটা করছে, তাই না? খেলা হচ্ছে ভালো, দেখবি খেলা হচ্ছে, তুই যাকে আগে থেকে সব রেজাল্ট ঠিক হয়ে যাচ্ছে, জুয়া হয়, আমি তার মধ্যে যাচ্ছি না, গঠনের রাজনীতি চলছে। আর এই জন্য মানুষ এত অসহায়। করোনা এলো, যখন গোটা দেশের প্রস্তুত করা দরকার, হাসপাতাল, বেড, ভেন্টিলেটর, মাস্ক, স্যানিটাইজার, পিপি কিট, তখন এই অমিত শাহ নদী মিলে বললেন নমস্তে ট্রাম্প। গুজরাটে হচ্ছিল না? লক্ষ লক্ষ লোককে একটা করলেন। তারপরে দিল্লিতে বলে গরিব মানুষ হলো, যারা নাগরিকতা সংশোধনী আইনের বিরুদ্ধে লড়ছিল, ওই শাহিনবাগে মিছিল করছিল, জামিয়া মিলিয়ার ছাত্ররা, আলিগড়ের ছাত্ররা, জেএনইউর ছাত্ররা, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করলেন। ওরা বিরুদ্ধে লড়বেন? দিল্লিতে প্রকাশ্যে বিজেপির নেতারা উস্কানি শুরু দিল না, অমিত শাহের নেতৃত্বে দিল্লির পুলিশ দাঙ্গাবাজদের মদত করলো। আমি তো প্রকাশ্য আমরা সবাই বলছি। আর করোনার সময় বৃন্দাকারা, সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, শুধু ছাত্র নয়, ধরে ধরে যারা ঐক্যের কথা বলছে তাদের নামে মিথ্যা মামলা করছে। এই মিথ্যা মামলা আমরা আমাদের রাজ্যে দেখেছি। গত 10 বছর ধরে বিজেপি
কে নিয়ে আসার জন্য তৃণমূল কংগ্রেস বামপন্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমার বিরুদ্ধে কত ডজন মামলা করেছে আমি নিজে হিসেবে রাখি না, কিন্তু ওই হামলা আর ওই মিথ্যা মামলাকে লাল ঝান্ডা কখনো ভয় করে। এই শ্রমিক আমাদের ছেলে মেয়েরা যারা বাইরে কাজ করতে গিয়েছিল তাদের ব্যাপারে মোদী মমতা কেউ ভাবলেন না। রেল বন্ধ করে দিলেন, বিজ্ঞাপনে বলে রেল হচ্ছে জাতীয় সম্পত্তি। আর যখন সবচেয়ে দরকার ছিল রেল, আমার ঘরের ছেলে ফিরে আসবে, আমার ছেলে মেয়ে ফিরে আসবে, বুড়ো বাপ মায়ের কাছে ফিরে আসবে, বাচ্চার কাছে ফিরে আসবে, তখন মোদী আর মমতা মিলে বললেন না রেল বন্ধ, রেল ঢুকতে দেবো না, রেল চলতে দেবো না। তাহলে রেল জাতীয় সম্পত্তি, খাতায় কলমে জাতীয় সম্পত্তি, কিন্তু করোনার সময় মোদী আর দিদি মিলে বললেন ওটা কারোর বাপের সম্পত্তি, ওটা জাতীয় সম্পত্তি নয়, ওরা চাইলে চলবে, আমরা চাইলে চলবে না। আজও রেল ঠিক মতো চলছে, কিন্তু मोदी भक्तों जिज्ञेस करो बोलबे नहीं देश तो अच्छा चल रहा है। अरे देश का रेल ही नहीं चल रहा है तो क्या हाथ चल रहा है अच्छा? 95% মানুষ অসংখ্য শ্রমিক যারা কাজ হারিয়েছে, রেশন পায়নি, রান্না করা খাবার পায়নি, তখনই গোটা দেশে বামপন্থীদের নেতৃত্বে আমাদের ঝাঁপিয়ে পড়তে হয়েছিল। এই কমিউনিটি কিচেন দেখছেন, শ্রমজীবী ক্যান্টিন দেখছেন, সেখানে কেউ গুজরাটে আটকে গেছে, কেউ রাজকোটে আটকে গেছে, কেউ মালদার ছেলে, কেউ মুর্শিদাবাদের, কেউ বীরভূমের, কেউ মেদিনীপুরের, কেউ আমার দিনাজপুরের, দক্ষিণের, উত্তরের। তাদের কাছে যা শক্তি ছিল সিআইটি হোক, এসএফআই হোক, ডিএফআই হোক, মহিলা সমিতি হোক, কৃষক সভা হোক, ক্ষেত মজুর হোক, পৌঁছেছে। আমরা বলেছি আমাদের ঘরে ছেড়ে ঘরে ফেরা। আর এই জন্যই আজ পর্যন্ত এখনো কেন্দ্রের সরকার রাজ্যের সরকার দায়িত্ব নেয়নি। বলেছে যার বাপের টাকা আছে সে চিকিৎসা পাবে, আর যার বাপের টাকা নেই সে হাসপাতালে বেড পাবে না। এই তো অবস্থা চলছে। আর মোদী আর মমতা দুজনে মিলে বলছে আমরা স্বাস্থ্য বীমা করাচ্ছি। যেমন শস্য বীমা করে কৃষকের সমস্যার সমাধান হয়নি, সেরকম স্বাস্থ্য বীমা করেও আমাদের স্বাস্থ্যের সমস্যা হয় না। আরে হেলথ সেন্টারে যদি ডাক্তার না থাকে, হাসপাতালে ডাক্তার নার্স না থাকে, যদি ওষুধ না থাকে, ভ্যাকসিন না থাকে, বেড না থাকে, ভেন্টিলেটর না থাকে, তাহলে বাঁচব কি করে? আর এই জন্যই আমরা এই দাবিগুলো নিয়ে লড়াই করছি। আমাদের দেশে গোটা যে জিডিপি বলে গোটা দেশের যা আয় তার 6% শিক্ষায় খরচ করতে হবে, আর অন্তত 3% স্বাস্থ্যে খরচ করতে হবে। মোদীর জমানায় এই খরচাটা কমছে, এই জন্য প্রাইভেটাইজ করছে। যাদের সম্পদ আছে তারা করবে, আর যাদের সম্পদ নেই তারা বাঁচতে পারবে না। এই জন্য এই লড়াইটা শুধু আমার আপনার লড়াই না, এটা লাল ঝান্ডার লড়াই না, এটা দেশটাকে বাঁচানোর লড়াই, দেশের মানুষকে বাঁচানোর লড়াই। আর মানুষ বাঁচবার লড়াইয়ে এক কাট্টা হতে হয়। ওরা বলছে সামাজিক দূরত্ব, আমরা বলছি না, যখন বিপদে পড়ে মানুষ তখন দূরে যায় না, আরো কাছাকাছি আসতে হয়। শারীরিক দূরত্ব রাখতে হবে, কিন্তু সামাজিক নৈকট্য দরকার, মানুষের সঙ্গে সহমর্মিতা দরকার। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, না হলে মানব সভ্যতাকে বাঁচানো যাবে না। নাহলে এই লুটেরারা গোটা দেশটাকে লুট করছে। এই যে খনি বিক্রি করছে তার মানে কি? খনিতে প্রকৃতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কয়লা, লোহা, তেল এগুলো সব জমা রেখেছে। তাহলে মোদী সরকার শুধু এখনকার অবস্থা যে আছে সেটাকে লুট করছে না, আমাদের আর যা নাতিপুতি যারা আসবে তাদের জন্য যা জমানো ছিল সেইগুলোকে বেছে দিচ্ছে, সেগুলোকে নিলাম করে দিচ্ছে। এই জন্য পরিবেশটাকে নষ্ট করছে। তার সঙ্গে কৃষি বিল নিয়ে এসে আপনারা জানেন, আমরা আন্দোলন করছি 25 তারিখে, আপনারা অনেকে মিছিলে গিয়েছিলেন, হাইওয়ে অবরোধ করা হয়েছিল, গোটা দেশ জুড়ে কৃষক নেমেছে, 200টি কৃষক সংগঠন একসঙ্গে হয়েছে। কারণ এমন অবস্থা করছে এখানে আদানি আম্বানিরা আমাদের খেতে খামারে ঢুকে পড়বে। যেমন কলকারখানা মালিক ওরা, সেরকম আমাদের জমির মালিকও তারা হবে। বামপন্থীরা মানে হচ্ছে যোদ্ধা জমিদারের কাছ থেকে লড়ে, যারা অপারেশন বর্গা করে পাট্টা দিয়ে, যাদের হাতে জমি ছিল না অথচ লাঙ্গল ছিল, আমরা বললাম লাঙ্গল যার জমি তার। আর এখন বিজেপি বলছে টাকা যার জমি তার। সুতরাং আদানি আম্বানির কাছে টাকা বেশি আছে, জমি তাদের হাতে চলে যাবে। এটাই পুঁজিবাদ, এটার বিরুদ্ধে লড়াই। আর এই লড়াইয়ে লাল ঝান্ডা যেমন এক কাট্টা হচ্ছে, ওরকম বিজেপি তৃণমূল এক কাট্টা হচ্ছে, পরিষ্কার বুঝে নিন। তাহলে 8ই জানুয়ারি ধর্মঘট হয়েছিল মোদী সরকারের নীতির বিরুদ্ধে, মমতা পুলিশ কানুনে নিয়ে দিয়েছিল। 26শে নভেম্বর আবার ধর্মঘট হবে গোটা দেশ জুড়ে, দেখবেন গোটা দেশে ধর্মঘট হবে।
এখানেও হবে, কিন্তু এখানে সবচেয়ে আগে মমতা বলবেন মোদির বিরুদ্ধে এখানে ধর্মঘট করতে দেব না। তখনই বোঝা যায়, যেমন রসুনের দেখবেন চোয়াগুলো আলাদা হয়, শুধু পেছনটা এক জায়গায় গাড়িতে সব বাঁধা থাকে, দেখা যাচ্ছে না, চোয়াগুলো আলাদা কিন্তু পেছনটা এক জায়গায় বাঁধা আছে। একটাকে টানলে মোদির বিরুদ্ধে বললে মমতার ব্যথা লাগে। এটা যদি আপনাদের কাছে স্পষ্ট হয়ে যায়, তাহলে চোখের সামনে দেখতে পারবেন আজকে দিল্লির সরকার কৃষি সংক্রান্ত যে বিল পাস করেছে, সেটা মমতা 2011-তে সেই করে দিয়েছে। আমাদের এখানে এই জন্য কৃষক আত্মহত্যা আগে করতো না, এখন কৃষক আত্মহত্যা হচ্ছে। এই জন্য পরিযায়ী শ্রমিকের ব্যাপারে দিল্লি সরকার দায়িত্ব নেয়নি, এই রাজ্য সরকার দায়িত্ব নেই। ঘোষণা করেছে, বিজ্ঞাপন দিয়েছে, বলছে না সুপ্রিম কোর্টে মিথ্যা কথা বলেছে মোদী সরকার, অমিত শাহ, যে আমরা পরিযায়ী শ্রমিকদের সব দায়িত্ব দিয়ে দিয়েছি। এখানে মমতা ব্যানার্জি বলেছে আমি সবাইকে টাকা দিয়ে দিচ্ছি, বলেনি? কত ছেলে মেয়ে গিয়ে আগে যখন আপনার জুড়ে ফোন করেছিল, তখন যখন এসেছিলাম মালদায়, তখন মমতা বলেছিল যারা অন্য রাজ্যে কাজ করে দরকার নেই, ভিন রাজ্যে ফিরে এসো, মালদায় গিয়ে সবাই নাম লেখো, সবাইকে টাকা দেওয়া হবে। অনেকে গিয়ে নাম লিখেছিল, আর তারপর যখন টাকা চাইতে গেছে তখন পুলিশ দিল্লিতে তাদের উপরে লাঠি চালানো হয়েছে। এখন যেমন মমতা বলেছিল 10,000 মাদ্রাসা করে দেবো, শুনলেন আপনারা নিরুদ্দিনের কাছে। আর এখন যেমন মাদ্রাসা, মাদ্রাসা 253টা মাদ্রাসা, বললো আমাদের 40,000 ছেলে মেয়েদের মিড ডে মিল নেই, শিক্ষকদের মাইনে নেই। মমতা ব্যানার্জি তাদেরকে শুধু লাঠিপেটা করলেন না, পরদিন রিপন স্ট্রিট থেকে ওই জাভেদকে মাদ্রাসা ম্যানেজার লিডার তাকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন। তারপরে ডিএফআই ছেলে মেয়েদের আমাদের পাঠাতে হলো থানায়, তারপরে পুলিশ বললো হ্যাঁ এখন আমি ছেড়ে দিচ্ছি। এরকম মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিল, যাদের নিয়োগের নাম আছে, সুপ্রিম কোর্ট দিল, নিয়োগ হচ্ছে না। কিন্তু ধোকা কি দিল? এটা হচ্ছে আরএসএস এর প্রোগ্রাম। মানুষের যে রাগ মমতার উপরে, মমতা ব্যানার্জিকে আরএসএস কি করলো, মমতার সাজিয়ে দিল। আর মমতা ব্যানার্জি হেজাব করে ঈদ মুবারক করতে আরম্ভ করে দিলেন, ওই ইমাম বরকতিকে সঙ্গে নিলেন। আর বিজেপি বললো দেখো দেখ সব মুসলমানদের জন্য হয়ে যাচ্ছে। তাহলে যে রাগটা ছিল মমতার উপরে, সেই রাগটা হয়ে গেল মমতাজের উপরে, যার ফলে আমাদের এই রাজ্যে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা ছিল না। আরএসএস এর হয়ে মমতা ব্যানার্জি সেই প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করলেন এবং এখানে হিন্দু মুসলমানের রাজনীতি দিলেন। এই জন্য আপনারা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, যেরকম দুর্নীতির বিরুদ্ধে লড়তে একসঙ্গে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে একসঙ্গে, কাজের দাবিতে লড়তে একসঙ্গে, কৃষি বাঁচাতে, কৃষকের প্রাণ বাঁচাতে লড়তে একসঙ্গে, সেরকম দেশের সংবিধান আর গণতন্ত্র বাঁচাতে হলেও একসঙ্গে লড়তে হবে। আর সেই জন্য আমরা ঐক্যের কথা বলি। ঐক্য মানে হিন্দুর পক্ষে, মুসলমানের পক্ষে না, মানুষের পক্ষে। আর তা না হলে দেখবেন ওই আসিফাকে জম্মুতে একটা বাচ্চা মেয়েকে রেপ করলো, কিন্তু তাকে হিন্দু মুসলমানে ভাগ করে দেওয়া হলো। অপরাধী যদি হিন্দু হয় তাহলে তার পক্ষে হবে, তাহলে শুধু হিন্দু। তারপরে এই যে হাতরাসের ঘটনা বললাম, ওখানে যে মেয়েটাই করলো সে যেহেতু দলিত তপস্বিনী জাতি, করলো কে ঠাকুর, তাহলে সব একটা হয়ে যায় উচ্চ বর্ণের লোকেরা। আসলে ধর্ম, জাত পাতকে ব্যবহার করা হয় অপরাধীকে বাঁচানোর জন্য। ধর্ম ঠিক নিজের জায়গায় থাক, ধর্ম কখনো শেখায় না। কিন্তু যারা ধর্মকে বর্ণ হিসেবে অপকর্ম করে তাদের সাম্প্রদায়িক বলি। ধার্মিক আর সাম্প্রদায়িকের মধ্যে তফাৎ আছে, এটা বুঝে নিতে হবে। অনেকে আমাদের লাল জানাদের বলে ও তোমরা তো ধর্ম মানো না, এই জন্য সব বলবো। আরে ধর্ম আর ধর্মের মোহ আলাদা। ধর্মের মোহ যারে সে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, এই রবীন্দ্রনাথ বলে গেছেন, নজরুল ইসলাম বলে গেছেন, জাতের নামে বজ্জাতি। আর আজকে তাই হচ্ছে। এই করোনার সময় যখন খাদ্যের দরকার, নিরন্ন মানুষ, কর্মহীন মানুষের কাজ দরকার, তখন বিজেপি সরকার কি করছে, লুটেরাদের পক্ষে যাচ্ছে। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে হচ্ছে করছে না বিজেপি। ভুলে যাবেন না, দেশ স্বাধীন হওয়ার আগে 1943-44 সালে আমাদের রাজ্যে মন্বন্তর হয়েছিল এই বাংলায়। 40 লক্ষ বাংলার মানুষ মারা গিয়েছিল না খেয়ে। আর সেই সময় আমাদের দেশে খাদ্যমন্ত্রী ছিলেন আমাদের এই বাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জি। এই জন্য 70 বছর কেউ তার নাম নেয়নি পশ্চিমবঙ্গে। আর আজকে আবার বিজেপি এরকমই পেঁয়াজকে, আলুকে, ডালকে অত্যাবশ্যকীয় পণ্য আইন থেকে বার করে দিয়ে মজুতদারি করার ব্যবস্থা করছে। তখন সুকান্ত লিখেছিলেন, যখন খাদ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ, 50-এর মন্বন্তরে, সন্ধ্যে মালিক, সন্ধ্যে মজুদ্দার, তোদের প্রসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার। বাংলায় তার আগে মজুতদারি, মুনাফাখোরি এগুলো ছিল না, কালোবাজারি এই শব্দগুলো ছিল না। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন খাদ্যমন্ত্রী হলেন,
তখন আমাদের রাজ্যে আর বাংলা ভাষায় কালোবাজারি, মুনাফাখোরি, মজুমদারি এইসব শব্দ এলো। 40 লক্ষ লোক মারা গেলেন। আর আজকে বিজেপি সেই পলিসি দিচ্ছে যেখানে ধান্না সেট যার টাকা আছে সে দরকার হলে গোটা দেশের তৈলবীজ, গোটা দেশের ডাল, গোটা দেশের পেঁয়াজ দাদন নিয়ে যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতো, নীল চাষিদের ক্ষেত্রে যেমন ঠকাতো, সেরকম সবটা নিজের হাতে নিয়ে নেবে। মানুষ অসহায় হয়ে যাবে। আজকে যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল, আজকে বিজেপি মোদী সরকার আম্বানি আদানিকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কোম্পানির নামে তাই করছে। ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি আর জন্য তার বিরুদ্ধে লড়াই, সে লড়াই দুর্বল করেছে মমতা ব্যানার্জি। কারণ বাংলার কৃষককে, বাংলার গ্রামকে, বাংলার সমাজকে ভাগ করেছে হিন্দু আর মুসলমানের নামে। যতদিন লাল ঝান্ডা ছিল, বামপন্থীরা ছিল, কখনো এই বাংলাকে আমরা হিন্দু মুসলমানের রাজনীতি হতে দিইনি। আমরা দেশভাগের শিকার হয়েছি, আমরা দাঙ্গার শিকার হয়েছি। তার থেকে শিখেছি যে লড়াই যদি করতে হয় সকলের জন্য কাজের কথা বলতে হবে, সকলের জন্য শিক্ষার কথা বলতে হবে। চোরের বিরুদ্ধে যদি লড়তে হয় সব মানুষকে এক কাট্টা হতে হবে। কিন্তু চোর যে চুরি করছে সে এই মানুষের শক্তিকে কমানোর জন্য হিন্দু আর মুসলমান, উচ্চবর্ণ আর নিম্নবর্ণের নামে ভাগ করিতে চায়। এজন্য আপনাদের কাছে আবেদন, যখন আমরা বলছি 100 দিনের কাজকে 200 দিনের কাজে পরিণত করতে হবে, যাদের জব কার্ড হয়েছে তাদের সবাইকে টাকা দিতে হবে, যাদের রোজগার বন্ধ হয়েছে তাদের প্রত্যেককে মাসে 7,500 টাকা করে তার খাতায় জমা দিতে হবে। মোদীজি বলেছিলেন ভোটে আসার সময় যে বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো আর তোমাদের খাতায় 14 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে দেবো। আমরা বলছি মোদীজি 14 লাখ 15 লাখ का ख्वाब नहीं चाहिए, लेकिन 7,000 रुपया हमारा खाता में देना पड़ेगा। ওই টাকা পেলে মানুষ খাদ্যদ্রব্য কিনবে, বাজারে যাবে, জিনিস কিনবে। তাহলে এই লকডাউন করে যেটা হয়েছে, আমাদের যে কল কারখানা, অর্থনীতি, কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে। যেমন কাদায় একটা চাকা পড়ে যায় না, তারপর তাকে ধাক্কা দিতে হয়, সবাইকে নিয়ে এসে বলে ঠেল একটু। সেরকম আমাদের দেশের অর্থনীতি, জিডিপি হত্যা খেয়েছে, ব্যাংকের অবস্থা খারাপ, বীমা শিল্প খারাপ, কৃষিতে সংকট, কলকারখানা বন্ধ, অসংখ্য শ্রমিকরা কাজ হারিয়েছে কোটি কোটি। যারা মাইনে করা চাকরি করতো তারাও কয়েক কোটি লোক ছাঁটাই হয়ে গিয়েছে। তাহলে আবার নতুন করে যদি চাকাটা ঘোরাতে হয় তাহলে ধাক্কা মারতে হবে। অর্থনীতি সেই ধাক্কার মানে হচ্ছে গরিব পূর্ব মানুষের হাতে টাকা দিতে হবে। সেই টাকাটা বাজারে আসবে, জিনিস কিনবে, তখন ডিমান্ড বাড়বে, চাহিদা বাড়বে, তখন কলকারখানা কোম্পানিতে মাল তৈরি হবে। আর তা না হলে ওই মাল বেচার লোক কেনার লোক থাকবে না। আপনি শুধু অসংখ্য শ্রমিক না, শুধু পরিযায়ী শ্রমিক না, দোকানে যান, বাজারে যান, যে কেউ লোক বলবে, যারা মোদি মোদি করেছিল তারাও বলবে যে দেশের অবস্থা খুব খারাপ, বাজারের অবস্থা আরো খারাপ, কোনো আয় হচ্ছে না, দোকান তো খুলে বসেছি, আনলক হয়েছে, কিন্তু বিক্রি বাটা হচ্ছে না। মমতা কি বলছেন? শর্টকাট। ওসব লোককে টাকা দিয়ে কি লাভ? তার চেয়ে পুজো কমিটিকে প্রথমবারে 10,000 দিয়েছিলাম, তারপরে 25,000 টাকা দিয়েছিলাম, এবারে সামনে ভোট আছে 50,000 টাকা দিয়ে দিচ্ছি। করলো না? তার জন্য করছে। ক্লাবগুলোকে হাতে রাখবে। ক্লাব হাতে রাখলে কি হবে? ভোট ভোটের সময়, ভোট চুরির সময়, দাঙ্গা হামলা করার সময় ওগুলো তার কাজে লাগবে। কিন্তু এটা বুঝে নেন, ওই পুজো কমিটিকে 50,000 টাকা দিলে আজকে যে দেশের যে অর্থনৈতিক সংকট হয়েছে আর মানুষের মধ্যে যে হাহাকার আছে সেটা শেষ হবে না। আপনাকে মানুষের কথা ভাবতে হবে। হয় মোদি মমতা মানুষের কথা ভাববে, আর তা না হলে মানুষ মোদি আর মমতার ঠিকানা কোথায় লাগাতে হবে সেই কথা ভাবতে হবে। 25 তারিখে কৃষকরা করেছিল, সেপ্টেম্বরে 26 তারিখে সমস্ত ট্রেড ইউনিয়ন করবে গোটা দেশ জুড়ে। আর এর মধ্যে ছাত্র যুবরা তো লেগেই আছে। এসএসসি পাস করেছে, টেট পাস করেছে, আপার প্রাইমারি পাস করেছে, মাদ্রাসা সার্ভিস কমিশন পাস করেছে, অথচ তার চাকরি হচ্ছে না, আর ঘুষের টাকায় হচ্ছে। আজকে খবরে দেখলাম মালদায় যারা স্কুলের চাকরি পেয়েছিল টাকা দিয়ে বিনিময় করেছিল বলে এখন যেই বলেছে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার হবে, মালদা জেলায় দক্ষিণবঙ্গ থেকে 700 জন শিক্ষক যারা এখানে চাকরি নিয়ে এসেছে বাচ্চারা যে চিঠি নিয়ে, তারা এখন বলছে আমরা ট্রান্সফার করে দক্ষিণে চলে যাব। তাহলে এখানে পড়াবে কে? তাহলে এখানে যখন স্কুলের চাকরি হলো তখন মালদা মুর্শিদাবাদের ছেলে মেয়েরা পেল না। যারা কালীঘাটে, যারা পার্থ চ্যাটার্জি, যারা টাকা দিয়েছে তৃণমূলের নেতাদেরকে, তারা দিল।
এমনকি আমরা অনেক লড়ে এবং মাসুদুল হাসানকে আমরা ওবিসি ওই কমিটিতে নিয়ে গিয়ে কমিশন বসিয়ে দিয়ে আমরা ওবিসি এ ওবিসি বি করেছিলাম। সমস্ত সংখ্যালঘু তার মধ্যে 90% আমরা ওবিসি এ লিস্টে নিয়ে এসেছিলাম। 17%-এর মধ্যে 10% আমরা ওবিসি এ তে রেখেছিলাম। আজকে গত 10 বছর ধরে মমতা ব্যানার্জি মাথায় হিজাব লাগিয়ে আর পাশে ইমামকে বসিয়ে মুসলমানদের ধোঁকা দিয়েছে। আর যতগুলো চাকরির বিজ্ঞাপন হচ্ছে স্কুল টিচার থেকে আরম্ভ করে বাকি যে কোনো চাকরি পরীক্ষা দেবো তাতে ওবিসি এ ব্যাপারটাকে একটু দিয়েছে আর চাকরির সুযোগটাকে রাখছে না। এমনিতেই চাকরি কম, তারপরে যা আইন করে আমরা করেছিলাম, যা কমিশন করে করা হয়েছিল, রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট গোটা দেশের জন্য হয়েছিল, কিন্তু গোটা দেশে লাগু হয়নি। একমাত্র বামপন্থী ফ্রন্ট সরকার আমরা এখানে রঙ্গনাথ মিশ্রা কমিশন লাগু করেছিলাম। আর তবে 10% প্লাস 7% আমরা রিজার্ভেশন চালু করেছিলাম। তাহলে শুধু কথা বললে হবে? আজকে যেন অনেকে বলছে না দাদা আপনারা ছিলেন, ভালোই ছিলেন, বলছে না? তাহলে আমরা নেই কেন? কারণ ওই যে চিট ফান্ডের টাকা আর মমতা ব্যানার্জিকে তখন আরএসএস করেছিল ইনি সাক্ষাৎ দুর্গা। আপনাদের মনে আছে দিল্লিতে আমি তখন এমপি, একটা মিটিং হলো আরএসএস এর, ওরা সিপিএম এর সন্ত্রাসের নাম করে একটা বই বার করলো। তাকে দিয়ে উদ্বোধন করাবে? মমতাকে দিয়ে। সেখানে মমতা যা যা বলার সব বললেন সিপিএম বিরুদ্ধে, আর বললেন যদি আরএসএস আমাকে 1% সাহায্য করে তাহলে আমি পশ্চিমবঙ্গ থেকে সিপিএমকে উৎখাত করে দেবো। তৎকালীন আরএসএস এর প্রধান আমাদের যে পত্রিকা পাঞ্চজন্য অর্গানাইজার তার যে সম্পাদক ছিল বলবীর পুঞ্জ, আমাদের রাজ্যসভা মেম্বার, তারা উঠে বললেন তথাস্তু, 1% কেন, আমরা 100% 100% আপনাকে সাহায্য করবো। আরএসএস এর প্রধান বললেন এই দুর্গা পূজা আসছে না, দুর্গায় দশভূজা 10টা হাত থাকে, তাতে যেটা প্রচলিত সেটা হচ্ছে দেবতারা বর দিলেন দুর্গা ঠাকুরকে, মানে 10টা হাতে 10টা অস্ত্র দিলেন যাতে মহিষাসুরকে বধ করে, অসুরকে বধ করে। এই কথাটা বলে তৎকালীন আরএসএস প্রধান বললেন মমতা হচ্ছে এখনকার দুর্গা, আর ওরা দেবতা হয়ে গেলেন, আর মমতাকে বর দিতে হবে, অর্থাৎ টাকা পয়সা অস্ত্র শস্ত্র রসদ এসব দিতে হবে যাতে সিপিএম যোগী ওষুধ আছে বাংলায় তাকে বধ করা হয়। তাহলে মমতা ব্যানার্জিকে আরএসএস বিজেপি সরাবার জন্য মমতা ব্যানার্জিকে তৈরি করেনি, লাল ঝান্ডাকে সরাতে চেয়েছিল। লাল ঝান্ডা মানে কি? এই যে কাস্তের হাতুড়ি দেখছেন, কৃষক আর শ্রমিক, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, এই দুটো মানুষ যখন এক কাটটা থাকে শ্রমিক আর কৃষক, তখন কারোর বাপের হিম্মত হয় না লুট করার জন্য। আর এই জন্য মমতা ব্যানার্জিকে ব্যবহার করা হলো শ্রমিক আর কৃষকের, মেহনতি মানুষের, গরিব মানুষের ঐক্যটাকে ভেঙে দেওয়া। তার জন্যই চালাকি করলেন। তখন গোর্খাল্যান্ডে গিয়ে বললেন, গোর্খাল্যান্ড দিয়ে দেবো, অতুল সুরকে ডেকে নিয়ে বললেন তোমাদেরকে কামতাপুরি দিয়ে দেবো, ওদিকে কিষাণজিকে ডেকে নিয়ে এসে বললেন জঙ্গলমহলকে আলাদা করে দেবো, তাই তো? মুসলমানদের বললেন তোমাদের সব দিয়ে দেবো। আর সবাই বললো পরিবর্তন হবে। তাহলে কি হবে? বলে যা যা দরকার পরিবর্তন, মানে মমতা তখন পরি হয় না, হাতে থালা নিয়ে এসছে আর যে যা চাইছে মন্ডা মিঠাই সিঙ্গারা লাড্ডু নিমকি সব দিয়ে দেবে। দিয়েছে 10 বছরে? জিজ্ঞেস করুন ওদেরকে। কিছু লোকের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, যারা দুর্নীতি করেছে, কাঠ পানি খেয়েছে, আর চিট ফান্ডের টাকায় কিছু এমএলএ এমপি কেনা হয়েছে, আপনাদের এই মালদায় কেনা হয়েছে, জেলা পরিষদ পঞ্চায়েত কেনা হয়েছে। তাতে কি হয়েছে? আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করছে গোটা বাংলায় লাল ঝান্ডা নিয়ে যেভাবে মানুষ নতুন করে যাচ্ছে এটা প্রমাণ করছে চিট ফান্ডের টাকায়, হারামের টাকায় কিছু বেঈমান কেনা যায়, সচ্চা ইনসান কখনো কেনা যায় না। আর এই মানুষের ঐক্য নতুন করে তৈরি করতে হবে। আর যেখানে দাঁড়িয়ে আমাদের বেকার ছেলে মেয়েদের কাজ খুঁজতে হবে না, কাজের গ্যারান্টি হবে। সরকারি দপ্তর, কেন্দ্র সরকার দপ্তর, রাজ্য সরকারি দপ্তর, রেল, পোস্ট অফিস, ব্যাংক, একটাও নিয়োগ হচ্ছে না। স্কুলগুলোতে মাস্টার নেই, মাদ্রাসাগুলোতে মাস্টার নেই, কম পয়সায় ক্যাজুয়াল দিয়ে কাজ করানো হচ্ছে। বামপন্থী মানে হচ্ছে বছরের পর বছর নিয়োগ, কোনো শূন্য পদ রাখবো না। বেকার ছেলে মেয়ে বাইরে থাকবে আর পদগুলো শূন্য থাকবে। বামফ্রন্টের আমলে তখন এরকম হয়নি, ভবিষ্যতে হবে না, সেখানে নিয়োগ করা হবে। আর মোদী মমতা সেটা করবে না। কৃষকের ফসলকে লুট করতে দেব না আদানি আম্বানিকে। যেরকম জমিদার
যোদ্ধারের বিরুদ্ধে লড়ে লাল ঝান্ডা নিয়ে কৃষক আগের পর্যন্ত জমি অধিকার পেয়েছে, পায়ের তলে মাটি পেয়েছে, মাথা তুলে দাঁড়িয়েছে, সেরকম কৃষকের ফসলের অধিকারও কৃষকের থাকবে। সে তার মতো দামে বিক্রি করবে। কোনো আদানি আম্বানি, কোনো মোদি, কোনো মমতা সেই ফসলের লাভটাকে নিয়ে পালাতে পারবে না। একইভাবে মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। কদিন আগে আমি রাজগঞ্জে গিয়েছিলাম, করোনা থেকে জানেন আমার করোনা হয়েছিল, হাসপাতালে লড়েছি। তারপরে উঠে প্রথমে গেলাম জলপাইগুড়ি রাজগঞ্জে, মাদ্রাসার মেয়ে ক্লাস 9 তাকে ধর্ষণ করে একটা সেফটি ট্যাঙ্কের মধ্যে, পায়খানা সেফটি ট্যাঙ্ক হয়, তার মধ্যে ডুবে মুছে তাকে পুড়ে রেখে দিয়েছিল। আর যেহেতু তৃণমূল করেছে, পুলিশ কেস নেবে না। শিশু সুরক্ষা